বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুমতি না মেলায় হেমন্ত সোরেনের কপ্টারে একদিনের ভাড়া নিয়ে সেই কপ্টারে করে বোলপুর গেলেন। দেখুন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি শুরু করেছেন, রণসংকল্প যাত্রা, তো এটাই উদ্বিগ্ন বিজেপি, এ তো বোঝা যাচ্ছে। নিশ্চিতভাবে শীত পড়েছে, আবহাওয়া, কিন্তু যেখানে ভিজিবিলিটি রয়েছে, যেখানে হেলিকপ্টার ওড়ার মতো পরিস্থিতি রয়েছে, সেখানেও জোর করে অভিষেককে পৌঁছতে না দেওয়ার যে চেষ্টা বা চক্রান্ত, সেগুলোকে উড়িয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। ফলে এটা বলা যায়, যেটা এখন স্পষ্ট, যে অভিযোগের এই যে বাংলা সফর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই যে বাংলা সফর, এই সফর শুরু হতে না হতেই তাকে ভয় পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, এবং তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে অভিষেক যাতে না যেতে পারেন তার আয়োজন করছে, সভা বিঘ্ন ঘটাবার আয়োজন করছে। কিন্তু অভিষেক পৌঁছেছে, কিন্তু বিজেপির এই ডর হামে আচ্ছা লাগা, বিজেপির এই আশঙ্কা, বিজেপির এই উদ্বেগ, সেটা ধরা পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে বলছেন যে এত হইচই করবেন না, রাজনৈতিক কারণ বলবেন না, এর মধ্যে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, সেগুলোকে না দেখে আগেভাগেই এটাকে রাজনৈতিক বিষয় বলা হচ্ছে। শুভেন্দুবাবু না, তার কারণে না, শুভেন্দুবাবু তো ওই একই কথা বলবেন, কারণ শুভেন্দু অধিকারীরা চান যাতে অভিষেক এই মুভমেন্টটা বাংলা জুড়ে না করেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বাংলায় নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করছে, তো সেখানে তারা বাধা পাচ্ছেন বিজেপি। তো এখন নানাভাবে বিঘ্ন ঘটাতে নেমেছে। সভায় যদি দেরি করিয়ে দেওয়া যায়, যাতায়াতে যদি বিঘ্ন ঘটানো যায়, প্রোগ্রাম শিডিউল যদি একটু ডিস্টার্ব করে দেওয়া যায়, তো এইসব করার চেষ্টা করছে এরা। বলছি, প্রধানমন্ত্রী 17 তারিখ আবার রাজ্যে আসছেন, মালদায় সভা করবেন। 18 তারিখ কলকাতায় কর্মসূচি রয়েছে, তার মধ্যে আবার রেল প্রকল্পের উদ্বোধন হচ্ছে। সিঙ্গুরে সভা করবেন এমন একটাও বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে। এখনো ভোট ঘোষণা হয়নি প্রধানমন্ত্রীর, এই কদিন আগে সফর। আবার দেখুন, এটা প্রধানমন্ত্রীর এই যে ঘন ঘন বঙ্গ সফর, বাংলার মানুষ আরও স্পষ্ট করে তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এরা সারা বছর বাংলাকে দেন বৈষম্য, বাংলাকে দেন বঞ্চনা, বাংলাকে দেন অপমান, বাঙালিকে দেন অপমান, বাংলার ইতিহাসকে দেন অপমান, বাংলা ভাষাকে দেয় অপমান। আর ভোট এলেই এদের যাতায়াত শুরু হয়, নরেন্দ্র মোদী, অমিত শাহ বা ওনাদের সব দিল্লি বা অন্য জায়গার নেতা নেত্রীদের। তো প্রধানমন্ত্রী খালি হাতে আসেন কেন? বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকাটা দিন, খালি হাতে আসবেন কেন? আবাসের টাকাটা দিন, 100 দিনের টাকাটা দিন। প্রধানমন্ত্রীর এই যাতায়াত এর আগেও হয়েছে, বিধানসভা নির্বাচনে হয়েছে, লোকসভা নির্বাচনে হয়েছে, এর কোনো প্রভাব বাংলার রাজনীতিতে নেই। যতবার উনি আসবেন, যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, SIR এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে। ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। যতবার নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ দেখাবেন, বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে ভোট ফর তৃণমূল, নো ভোট টু বিজেপি। দাদা, রেল প্রসঙ্গে একটা বিষয় জিজ্ঞেস করে নিই, যে প্রধানমন্ত্রী রেলের উদ্বোধন করবেন, বন্দে ভারত উদ্বোধন করবেন, পাশাপাশি দেখা যাচ্ছে রেলের যে লিনেন, সেই লিনেন পকেটস্থ করা হচ্ছে, মানে ব্যাগস্থ করা হচ্ছে, তার দলের নেতা করছেন। না, এটা কি বলবো বলুন, এ তো সবাই দেখেছেন। একেবারে ট্রেনের যে ওই বেডশিট গোছের বা ওই কম্বল চাদর যেগুলো দেন, সেটাকেও পর্যন্ত বিজেপি নেতারা মনে করছেন ওগুলো সব নিজেদের ব্যাগে ভরে নিয়ে চলে যাওয়ার। হাতে নাতে ধরা পড়েছে, ভাইরাল ভিডিও, চারপাশে যাত্রীরাই ছিছি করছেন।
এটা আর কি, তো রাজনৈতিক আলাদা করে মন্তব্য করার কিছু নেই। বিজেপির হচ্ছে এই 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 পর্যায়ে জিনিসটা নেমেছে। বিজেপির লোকেরা, বিজেপির নেতা ট্রেনে ব্যাগ গোছাবার সময় ট্রেনের কম্বলটাকেও বোধহয় নিয়ে চলে যাচ্ছেন, আর বেচারা অ্যাটেন্ডেন্ট ওই কামরার যে দায়িত্বে, তাকে তো ক্ষতিপূরণটা দিতে হতো, তার টাকা থেকে কাটা যেত। এই তো হচ্ছে বিজেপির চেহারা। স্থানীয় তৃণমূলের তরফে ওনাকে একটি বেডশিট উপহার দিয়ে আসা। হ্যাঁ, স্থানীয় তৃণমূল প্রিয়াঙ্কা যুব সভানেত্রী, তো ওনাকে গিয়ে ওনার যখন এত এইসব কম্বল বেডশিট এতই যখন ওনার এত আকর্ষণ, ট্রেনের জিনিসপত্র ব্যাগে করে নিয়ে যাচ্ছেন, তো বাড়ি গিয়ে তাকে একটা উপহার দিয়ে এসছে। বলছি, পশ্চিমবঙ্গের এসআইআর আবহে 58 লক্ষ বাদ গেছে, এত হইচই হচ্ছে। উত্তরপ্রদেশে 2,89,00,000 নাম বাদ গেছে, এই নাম কাদের? বলছি তো যে পশ্চিমবঙ্গে যখন 58 লক্ষ বাদ গেল প্রথম দফায়, তো তখন যে বিজেপি বা বাকিরা যে হইচই করছিল, আর এ তো স্বাভাবিক ব্যাপার যে যারা মৃত, যারা স্থান পরিবর্তন করেছেন, যাবে। আমরা তো বারবার বলেছি পশ্চিমবঙ্গ এত বড় রাজ্য, ছোট রাজ্য নয়। তো একটুখানি সমতুল্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করুন, তাহলে দেখবেন অন্য রাজ্যে কত নাম বাদ গেছে। তো আজকে তো যা খবর 2 কোটি বাদ গিয়ে বসে আছে উত্তরপ্রদেশে। এবার বিজেপি কি বলবে? আর এই যে সরল পাটিগণিতিক হিসাবটা দেখানো হচ্ছে যে তৃণমূল জিতেছিল 10,000 ভোটে, সেখানে সেই আসনে 15,000 নাম কাটা গেছে, এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর কথা। এটার সঙ্গে ভোটের পার্থক্যের কোনো সম্পর্ক নেই। আমরা আবার বলছি, কোনো সিটে, কোনো আসনে ধরুন ভোট পড়েছে 72% বা 75%, তার মানে 25 to 28% ভোট পড়েনি। এবার এই যে নামটা বাদ যাচ্ছে মৃত বলে বা অনুপস্থিত বলে, সেটা কিন্তু মূলত ওই না পড়া ভোটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এর সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানের কোনো সম্পর্ক নেই। এই নামগুলো বাদ গেলে যেটা হবে, পার্সেন্টেজ অফ পোলিং, পার্সেন্টেজ অফ পোল্ড ভোট যেটা হতো 72% বা 75%, সেইটা দেখবেন বেড়ে গিয়ে 90 থেকে 94% হয়ে যাবে পোল্ড ভোট। কিন্তু জয়ের ব্যবধান তৃণমূলের ছিল, তৃণমূল জিতেছে, তৃণমূল জিতছে, এবং আগামী দিনও তৃণমূলই জিতবে। হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু এখানে বারবার বলা হচ্ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ইউপিতে 2,89,00,000 নাম বাদ কাটছে। তাহলে এটা উত্তরপ্রদেশের মানে বিজেপি কি প্যাচে ফেলবে না তো, যে এখানে রোহিঙ্গা করা হলো, সেখানে দেখা গেল উত্তরপ্রদেশে কি করে আগে প্রায় 3 কোটি লোকের নাম বাদ গেছে, বিজেপি তার কৈফিয়ত দিক। আর এখানে যে নাচলো যে এখানে রোহিঙ্গা ভরে গেছে, 1 লাখ রোহিঙ্গা বাদ যাবে, একজন রোহিঙ্গার নাম ইলেকশন কমিশন ভোটার লিস্টে বের করতে পারেনি, নট এ সিঙ্গেল। তাহলে মিথ্যা প্রচার করে লাভ কি হলো? প্রায় 3 কোটি নাম তো বাদ যাচ্ছে উত্তরপ্রদেশে, তার মানে ওখানে কত বাদ যাওয়ার মতো নাম ছিল। আরও দেখবেন অন্য রাজ্যে কি আসছে। পশ্চিমবঙ্গের 58 লাখটা তো সব থেকে কম ছিল, তারপরে 1,36,00,000কে হ্যারাস করবো বলে ডেকে পাঠানো হলো। তৃণমূল কড়া প্রতিবাদ, সঙ্গে সঙ্গে সেগুলো সব কমতে শুরু করেছে। ইলেকশন কমিশন বুঝতে পারছে ঝড় উঠছে, কমতে শুরু করেছে। নোবেল জয়ী অমর্ত্য সেন, সুপারস্টার দেব থেকে শুরু করে একের পর এক বিশিষ্ট মানুষদের, ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ বা একাধিক মহারাজ, সমাজের সর্বস্তরের, তাদেরকেও তো এই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। তাদের তো ডেকে পাঠানো হচ্ছে। মোহাম্মদ শামি, আমাদের গর্বের পেসার, ভারতের গর্ব, তাদের নোটিশ দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। বয়স্ক মানুষকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, অসুস্থ মানুষকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। আর উত্তরপ্রদেশে সেখানে প্রায় 3 কোটি নাম বাদ গিয়ে বসে আছে, বিজেপি মুখে কুলু পেটে বসে আছে। বলছি, আজকে দিল্লিতে বৈঠক হচ্ছে যে কত পায় ভোট হবে এবং কেন্দ্রীয় বাহিনী কতটা প্রত্যাশা করছেন তা নিয়ে, এবং যেটা জল্পনা রয়েছেন যে কমিশন 2 কিংবা 3 দফায় রাজ্যে পশ্চিমবঙ্গে ভোট হবে। এটা অনুমানের ভিত্তিতে তো হয় না। ওনারা যাই করবেন, যখন কম দফায় দরকার ছিল, ভালো করে ভাবুন, 2021 চারপাশে কোভিড, করোনা, জোর করে পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট দিল। আমরা বারবার বলেছিলাম যে এত দফা করবেন না, সংক্রমণ হবে, শুনল না, করোনা চাপিয়ে দিল।
তখন 8 দফায়, আর এখন শোনা যাচ্ছে নাকি সেটা কম করার চেষ্টা। ফলে আমরা এই কি হচ্ছে না দেখে তো কোনো মন্তব্য করা যায় না। এইটুকু সেন্ট্রাল ফোর্স শুধু কি করবেন? আরে রাষ্ট্রসংঘের বাহিনী আনুন মশাই, তারপরেও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। সেন্ট্রাল ফোর্সের গল্প কাদের শোনাচ্ছে? নির্বাচন কমিশনের গল্প কাদের শোনাচ্ছে? প্রত্যেকবার ভোটে হারে আর তারপরে বলতো দিল্লির কমিশন ভোট করবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। তো হয়েছে তো 21-এও কেন্দ্রীয় বাহিনী, 24-এ কেন্দ্রীয় বাহিনী। তারপরে তো ভোটার লিস্ট ম্যানিপুলেট করতে হচ্ছে ইলেকশন কমিশনকে নামিয়ে, সেগুলোর প্রতিবাদও চলবে। আর আপনারা যাই করুন, রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনুন, আপনার সেন্ট্রাল বাহিনীও কম পড়বে, রাষ্ট্রসংঘ থেকে আনুন, তারপরেও তৈরি থাকুন। চতুর্থবার মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শপথ নিতে চলেছে। শুভেন্দু অধিকারী বলছেন, আমি জানি সংখ্যাটা কত, বলবো না, ফেব্রুয়ারি আসুক সব স্পষ্ট হবে, কে অনুপ্রবেশকারী, কে কি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, রেশন আধার বন্ধ হয়ে যাবে, তখন বোঝা যাবে। এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা বলেছেন তার উপর আমার আলাদা করে কোনো বক্তব্য রাখার কোনো শুভেন্দু বাবু বলছেন যে ওই যে মৃত 3 জন যে ভোটার, মানে বুথ যে দেখিয়েছিলেন র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আইপ্যাক এবং বিএলওর চক্রান্তে এই ঘটনাটা হয়েছে। তাহলে অমর্ত্য সেনকে নোটিশ, দেবকে নোটিশ, মোহাম্মদ শামীকে নোটিশ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে নোটিশ, এটার কোন ব্যাখ্যা বিজেপি নেতারা দিচ্ছেন? শুভেন্দু দিচ্ছে। অমর্ত্য সেনকে নোটিশ, ইয়ার্কি মারার জায়গা পায়নি, বাঙালিকে আর কত অপমান করবে? অমর্ত্য সেনকে নোটিশ, অমর্ত্য সেনকে গিয়ে প্রমাণ করতে হবে যে তিনি অমর্ত্য সেন আছেন। দেবকে গিয়ে প্রমাণ করতে হবে যে তিনি দীপক অধিকারী। মোহাম্মদ শামীকে গিয়ে প্রমাণ করতে হবে তিনি ভারতবর্ষের গর্ব। বিজেপি এ নিয়ে আগে কথা বলুক। এদের হ্যারাসমেন্ট, বয়স্কদের হ্যারাসমেন্ট, অসুস্থদের হ্যারাসমেন্ট, এই শীতের সময় বয়স্ক মানুষদের যেভাবে হ্যারাস করা হচ্ছে, অসুস্থ মানুষদের যেভাবে হ্যারাস করা হচ্ছে, সে বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? বিজেপি কি বলছে? সে বিষয়ে কেন মুখে কুলু পেটে বসে আছে? এই বিএলও এবং আইপ্যাকের ষড়যন্ত্র, এইটা প্রসঙ্গ পাগল না মাথা খারাপ? গোটা হয়রানিটাই তো বিজেপি আর জাতীয় নির্বাচন কমিশনের ষড়যন্ত্র। এই গোটা ষড়যন্ত্রটা, পুরোটাই তো ষড়যন্ত্রটা হচ্ছে বিজেপি আর জাতীয় নির্বাচন কমিশনের। বিজেপির রাজনৈতিক নির্দেশাবলী পালন করতে গিয়ে এসআইআরের এই পদ্ধতিতে এত মানুষকে বিপদে ফেলেছে। এই শীতের দিনে বয়স্ক মানুষদের কিভাবে হ্যারাস করছে, কিভাবে অসুস্থদেরকে গিয়ে লাইন দেওয়াচ্ছে। বলছি শুভেন্দুবাবু সেবাশ্রয় প্রকল্পকে এবার কটাক্ষ করতে শুরু করলেন নন্দীগ্রামে যেটা হতে চলেছে। উনি বলছেন যে সেবাশ্রয় তো কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সেই যুদ্ধই ঘোষণা করেছেন অভিষেক। সাধারণ মানুষকে পরিষেবা দেয়া, আরও হাতের কাছে আরও চিকিৎসার জন্য সেটার একটা উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তো সেটার এত মানুষ উপকার পাবেন, সেটা নিয়ে আর সমালোচনা করার কি আছে? বলছি শুভেন্দু অধিকারী আজকে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন যে চা শ্রমিকদের নাম তোলার ক্ষেত্রে তাদের উপস্থিতির রেকর্ড কি মান্যতা দেওয়া হোক। কদিন আগে চা শ্রমিকদের সঙ্গে মিটিং করে, হ্যাঁ, বিজেপি BLA 2 দিতে পারবে না, বিজেপির সংগঠন নেই, বিজেপির বুথে BLA 2 পাওয়া যাবে না। বিজেপি রোজ তাদের সুবিধা, তাদের সাংগঠনিক ব্যর্থতা অনুযায়ী একটা করে চিঠি পাঠাবে, আর সেই অনুযায়ী হোয়াটসঅ্যাপে একটা করে নতুন নিয়ম পাঠাবে নির্বাচন কমিশন। মামার বাড়ি ভেবেছে এগুলো। BLA 2 নেই কেন? সংগঠন নেই কেন? যখন ফর্ম ফিল আপ করছে তখন তো BLA 2 ওখানে থাকার কথা। তো বিজেপি BLA 2 দিতে পারবে না, তারপরে গিয়ে মামার বাড়িতে কান্নাকাটি যে আমাদের লোক নেই, জন নেই, এই করুন। তারপরে আবার সেই অনুযায়ী একটা বিজেপিকে সাহায্য করার মতো একটা গোপন হোয়াটসঅ্যাপ সার্কুলার আসবে। দাদা, উন্নয়নের পাঁচালিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমাজের যারা বিশিষ্ট মানুষরা রয়েছেন, ক্রিকেটার হতে পারেন বা ফুটবলার হতে পারেন বা সুরকার হতে পারেন, তাদের কাছে উন্নয়নের পাঁচালি আপনাদের মন্ত্রী হোক বা MP MLA-রা দিয়েছে। মানে এটা একসঙ্গে কি কোনোভাবে আরজি করার সময় দেখা গেছিল যে বিশিষ্ট মানুষদের একটা সরকার নিয়ে তাদের একটা নানান তির্যক মন্তব্য এসেছিল, তার পরবর্তীকালে সরকারের যে কাজ, সেই কাজটা তাদের কাছে পৌঁছে যাওয়া উন্নয়ন না, এটা কোনো তুলনার বিষয় নয়। কারণ সরকারের যে কাজ, এত রকম কাজ,
মানে ধরা যাক রাস্তা, আলো, জল, পরিষেবা, শিল্প, কর্মসংস্থান এগুলো এক ধরনের, আবার যে 93খানা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক সুরক্ষা স্কিম আছে, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে কৃষক বন্ধু, মানে এইটা সকলের একসঙ্গে, মানে সেই পরিবারে যে যেটা পাচ্ছেন তার বাইরে এতগুলি জানা এবং সবসময় মনে রাখা বেশ কঠিন ব্যাপার। মানে 93খানা স্কিম, তো এটা মানুষকে যখন বোঝাবার, জানানোর সমাজের বিশিষ্টদের, তখন সেটাকে একদম সংকলন করে যে আমরা পুরো সমাজটাকে, সমাজের বিভিন্ন পেশাকে, বিভিন্ন বয়সকে, বিভিন্ন শাখাকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সূচিগুলি সুরক্ষিত রাখছে, কভার করছে, সেই কারণে একদম বিশিষ্টদেরও এই পুরোটা দেওয়া হচ্ছে। এবং এই উন্নয়নের পাঁচালী এই গোটা বাংলা জুড়ে এদের অধিবেশন চলছে। এই প্রশ্নটা আমি একটু আরেকবার রাখছি যে নন্দীগ্রামের সেবাশ্রয়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী, তারপর কটাক্ষ করে বলেছেন সেবাশ্রয় তো আসলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আরে যদি মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য একটা উদ্যোগ হয়, তো তাকে বিরোধিতার জায়গাটাই বা কোথায়? তো তাকে তো বিরোধিতা করারও কোনো প্রশ্নও নেই, জায়গাও নেই। বিরোধিতা করলে মানুষ সেটা শুনবেন না, মানবেনও না। তার কারণ হচ্ছে নিশ্চিতভাবে নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, চিকিৎসা সারা বছরের ভালো চিকিৎসা হয়েছে, কিন্তু তার পরেও যদি একটা ক্যাম্প হয় তো তাতে সমস্যাটা কোথায়? ফলে সমালোচনার তো কোনো প্রশ্নই নেই। বলছে আজকে বিজেপি রাজ্য সভাপতি প্রেস কনফারেন্স করে বলছেন যে 100 দিনের কাজ নিয়ে যে আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, কারণ হচ্ছে হলফনামা দিয়ে 4 জেলায় দুর্নীতি হয়েছে, আপনারা মানে সরকার স্বীকার করেছে। 31টা জায়গায় দুর্নীতি হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কেন্দ্রীয় দল এসে লক্ষ লক্ষ কোটি ফান্ড পেয়েছে, তারপরেও মানুষকে বলতে যাচ্ছেন 100 দিনের কাজ। দাহা মিথ্যা কথা বলছেন। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে একটি নয়া পয়সা দেয়নি কেন্দ্রীয় সরকার। এত বড় রাজ্য, কোথাও যদি কোনো অনিয়মের অভিযোগ থাকে সেই জায়গাটা বাদ দিয়ে বাকিদের টাকা দিতে পারতেন। উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড দেশের মধ্যে সবচেয়ে বেশি, সে কি করে টাকা পায়? গুজরাটে মন্ত্রীর ছেলেরা এতে দুর্নীতিতে অ্যারেস্ট হয়, তারা কি করে টাকা পায়? অন্য একাধিক রাজ্যে একাধিক অভিযোগ আছে, তারা কি করে টাকা পায়? শুধু বিজেপি বলে? যদি তর্কের খাতিরে ধরাও যায় যে কোনো একটা পকেটে আরও তদন্তের একটা অবকাশ আছে, সেই জায়গাটাকে বাদ দিয়ে বাকিদের টাকা দিন। গোটা রাজ্যের টাকা কি করে শূন্য হতে পারে? গোটা রাজ্যের টাকাটা 1 নয়া পয়সা দেয়নি। এর কৈফিয়ত এটা না, এটা সুকান্ত বাবুদের বাংলার মানুষের কাছে দিতে হবে। কারণ এমনও তো অনেক মানুষ কাজ করেছেন, তারা কিছুদিনের জন্য ভুল বুঝে বিজেপিকে হয়তো সমর্থন করেছিলেন, তারপরে দেখেছেন এই বিজেপি তাদের টাকাটাও আটকে দিয়েছে। শ্রমিক ভট্টাচার্য, তো তারা যে এই যে শ্রমিকবাবু, সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা এই ধরনের অভিযোগ করে যান এবং টাকা বন্ধটাকে তারা বেশ একটা কৃতিত্বের সঙ্গে দেখেন, তো মানুষ এগুলোর কড়া জবাব দেবেন। যারা এত মানুষ কাজ করেছেন তারা সবাই তৃণমূল। আরে এরকম তো আছে 2-4 জন আপনার দলের সমর্থক, তো তাদের টাকাও আপনারা বন্ধ করেছেন। গ্রামে ঢুকে একবার দেখুন না, গ্রামবাসীদের সঙ্গে একবার কথা বলে দেখুন না। 2026 লোকসভা বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট বিজেপি পাবে, সংখ্যালঘু ভোট বিজেপির হবে। দেখুন দেখুন, আমরা ওইভাবে সংখ্যাগুরু সংখ্যালঘু ওইভাবে আমরা দেখি না, আমরা উন্নয়ন দিয়ে দেখি। আমরা উন্নয়নে কাউকে বঞ্চিত করি না। আমরা তো বলছি যে আমরা বিজেপির নেতাদের বাড়ির মা বোনেদের ভোটও লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে আসবে। ওরা মা বোনেদের বলছে ঘরে বন্দি করে রাখতে, ভোট দিতে দেবেন না। দিলীপ বাবুর বাড়ির লোক তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তো পরিষেবা পেয়েছেন, তারা তো তৃণমূলকে ভোট দেবেন। দিলীপ বাবুর বিবাহ নিয়ে বিজেপির উল্টো গোষ্ঠী যে পরিমাণ কুৎসা করেছে, তো দিলীপ বাবুর বাড়ির লোক তৃণমূলকে ভোট দেবেন। এরকম বিজেপির বহু নেতা আছে যাদের বাড়ির লোক এই বিভিন্ন স্কিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা ঋণী, তারা উপকৃত, তো তারা ভোট দেবেন তৃণমূলকে। বলছি শুভেন্দুবাবু বলছেন যে চা বাগান শ্রমিকদের পাওনা আদায়ে বিক্ষোভ সমাবেশ করার ডাক দিচ্ছেন তিনি। চা বাগানের অভিষেক চা বাগানে সভা করেছে বলে এগুলো হচ্ছে তার প্যানিক রিয়াকশন।
চা বাগান নিয়ে কেন্দ্রীয় সরকার বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তার কোনো দায়িত্ব পালন করেনি। ফলে চা বাগান, চা শ্রমিকদের স্বার্থ যারা সুরক্ষিত রাখছেন সেটা হচ্ছে রাজ্য সরকার এবং দলগতভাবে তৃণমূল কংগ্রেস। ফলে বলছি যে দিল্লিতে যে মিটিং হচ্ছে, বিজেপি বলছে যে বুথের ভেতরে যাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকে সেই ব্যবস্থা করার জন্য তারা বলেছে। যে বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী, অথচ হিয়ারিংয়ে BLA-2 যাবে না, এটা কোন দেশের মামার বাড়ির আবদার হচ্ছে একটা বিজেপির দলের? যে দল বলে বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, সেই দল বলছে হিয়ারিংয়ের সময় BLA-2-কে হিয়ারিংয়ে থাকতে দেওয়া হবে না। কত বড় দ্বিচারিতা, ভালো করে ভেবে দেখুন তো, কত বড় দ্বিচারিতা। যেখানে আপনার ফর্ম ফিল আপের সময় সব দলের BLA-2 অ্যালাউড BLOর সঙ্গে, সেখানে যখন হিয়ারিং আসছে সেই নাগরিককে যেতে হচ্ছে, আমরা বলছি BLA-2 থাকতে দিন, সব দলেরই থাকতে দিন, ভোটের বুথে তো সব এজেন্ট থাকে, থাকুক। সেটা বিজেপি আপত্তি, কারণ ওদের BLA-2 নেই। আর কেন্দ্রীয় বাহিনী নিজেদের BLA-2 নেই বলে, কর্মী নেই, সংগঠন নেই, বুথে BLA-2 ঢুকতে পারবে না, আর বুথে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে পারে। কেন্দ্রীয় বাহিনী ঢুকে যদি বুথে ভোটারদের প্রভাবিত করতে শুরু করে, কেন্দ্রীয় বাহিনী যদি বিজেপি শাসিত রাজ্য থেকে বেছে বেছে ব্যাটালিয়ন অঙ্ক কষে এখানে পাঠিয়ে দেয়। বলছি যে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে তিনটে প্রশ্ন। এক হচ্ছে বিজেপি 3-4 দফায় ভোট চাইছে, 3 থেকে 4 দফা। 21 সালে চাইনি কেন? না, আমরা তৃণমূল কি মনে করছে ভোট কি এগিয়ে আসতে পারে? এই নিয়ে কোনো আমরা মন্তব্য করছি না। এই ভোট এগিয়ে আসা নিয়ে একটা হাইকোর্টে গিয়েছিলেন শুভেন্দু বাবু, তিনি বলছেন যে এপ্রিল মাসের পর আর তাকে আদালতে আসতে হবে না। যখন কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন 15ই এপ্রিলের মধ্যে সরকার গঠন হবে। তাহলে কি ভোট এগিয়ে আসছে? দেখুন, এটা নিয়ে দলের তরফে কোনো মন্তব্য করব না, কারণ এটা সম্পূর্ণ ভোট এগিয়ে আসা ইত্যাদি, এগুলো নির্বাচন কমিশন, রাজ্য সরকার, কিছুটা প্রশাসনিক বিষয়, কিছুটা আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখবেন। আমরা সবসময় প্রস্তুত। SIR নিয়ে যাতে কোনো বৈধ নাগরিকের নাম বাদ না যায় এবং কোনো নাগরিককে হয়রান না করা হয়, সেই লড়াই তৃণমূল কংগ্রেস দেবে। কিন্তু ভোটের জন্য আমরা সারা বছর পড়াশুনো করি। বিজেপির মতো ওই পরীক্ষা এলে রাত জেগে পড়া, দিল্লির নেতাদের ছুটে আসা আমাদের লাগে না। ফলে সারা বছর উন্নয়নের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যখন যেভাবে যা ভোট করবেন, আমরা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুলভাবে জয়লাভ করবে। কোনো ফ্যাক্টর 3-4 দফা বিজেপি চাইছে, আপনাদের ক্ষেত্রে ফ্যাক্টর? আমাদের একটাই প্রশ্ন, বিজেপি 3-4 দফায় চাইছে, ক দফায় ভোট হবে তো পরের কথা। এটা 21 সালে করোনার সময় চায়নি কেন? তখন তো আমরা বলেছিলাম যে করোনাটা ছড়াচ্ছে, কম দফায় ভোট করুন। তখন বিজেপি বলেছিল না, 8 দফায় ভোট চাই। কলকাতাবাসী এবং দক্ষিণবঙ্গবাসীর উপর করোনা চাপিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাহলে যখন করোনার সময় দরকার ছিল কম দফায় ভোট, তখন ওরা চাপিয়ে দিল 8 দফা। এখন আবার গান গাইছে কম দফা। আসলে এদের দফা রফা। একটা বিষয় সেটা হচ্ছে আরেকটা হচ্ছে বাহিনী পর্যাপ্ত চাইছে। আপনাদের একটু বাহিনী নিয়ে আপনাদের মতামত কি? যে কোনো বাহিনী নিয়ে প্রশ্ন আমরা বলছি এরা তো কেন্দ্রীয় বাহিনী করে এতদিন চালালো। কেন্দ্রীয় বাহিনী 21 সালেও ছিল, 24 সালে লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, লোকসভাতেও ছিল, এরা হেরেছে। তারপরেও আবার কেন্দ্রীয় বাহিনী দেখাচ্ছে। আমরা বলছি তো, আরে রাষ্ট্রসংঘ থেকে বাহিনী নিয়ে আসুন না। তারপরেও বাংলার মানুষের উপর আমাদের ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর বাংলার মানুষ, এদের পারস্পরিক আত্মিক যোগাযোগ। ফলে এর ওপর কমিশনের চক্রান্ত, ভোট কাটার চেষ্টা, বাহিনী দিয়ে চমকানি, এসব করে কোনো লাভ হবে না। বলছি রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, এটা করে বড় হয়ে গেছে। রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ইউপিএসসি বলেছে যে রাজ্য সুপ্রিম কোর্টে যায়, কারণ তাদের যে মনোজ মালব্য অবসর নেওয়ার 1.5 বছর পর রাজ্য তালিকা দিয়েছে, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইনের বিরুদ্ধে। আমি এই বিষয়ে, এটা প্রশাসনিক বিষয়, আমি কোনো মন্তব্য করবো না। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী তিনি ইন্ডাস্ট্রি কনক্লেভ করেছেন। কিছুদিন আগে মন্ত্রিসভাতে দেখা গিয়েছিল যে ইন্ডাস্ট্রি কনক্লেভের পরে একদিনে 200 একর জমি প্রায় ছাড়পত্র দেওয়া হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা প্ল্যান করা,
কার্যত শিল্প নিয়ে কি সরকারের বিরুদ্ধে ফের প্রচার করতে আসছেন? একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, এই যে সিঙ্গুরের যে বিষয়টা, এটা সম্পূর্ণ বিকৃতভাবে সিপিএম বিজেপি একসুরে প্রচার করে। সিপিএম বিজেপি এবং রাজ্য কংগ্রেসের একটা অংশ, তারা একসঙ্গে প্রচার করে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু শিল্প বা টাটাদের বিরুদ্ধে নয়। প্রশ্নটা ছিল জমির প্রশ্নে। 3 ফসলি কৃষি জমি জোর করে সরকার অধিগ্রহণ করে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এই নীতির প্রশ্নে যখন কৃষক এবং ক্ষেতমজুরদের একটা বড় অংশ আন্দোলন করেছেন, জমি রক্ষা, পেশা রক্ষার আন্দোলন, সেটাকে আমরা সমর্থন করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 100 বার গাড়ি কারখানা হোক, কিন্তু শিল্পের জন্য নির্দিষ্ট জমি দেয়া হোক। 3 ফসলি কৃষি জমি জোর করে দখল করে সেখানে কারখানা হতে পারে না এমন অনেক জমি রয়েছে, ততটা কৃষিযোগ্য জমি নয়, সেইখানে শিল্প করা হোক। ওটা ছিল জমি রক্ষা আন্দোলন। এবং সিঙ্গুর মডেলে শুধুমাত্র নন্দীগ্রাম নয়, পরবর্তীকালে দেশের অন্য প্রান্ত পর্যন্ত কিন্তু এই কৃষি জমি অধিকার রক্ষার আন্দোলন হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সিঙ্গুরের জন্য কারখানা হয়নি, একদম ভুল। কারখানা হয়নি, তার জন্য দায়ী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত মুখ্যমন্ত্রী জেদ। কারখানা হয়নি তার কারণ সিপিএমের দাদাগিরি সুলভ মনোভাব। আমরা জমি কেড়ে নেব, ওখানে কারখানা করতে দিতে হবে। এই মনোভাবের জন্য, এই অনমনীয় মনোভাব, কৃষক বিরোধী মনোভাব, ক্ষেতমজুর বিরোধী মনোভাব, কৃষিভিত্তিক পরিবারগুলোর বিরুদ্ধে মনোভাব, এই মনোভাবগুলোর জন্য কিন্তু কারখানাটা হয়নি। আজকে জেলায় জেলায় শিল্প তালুকগুলো দেখুন তো, কত বড় বড় কারখানা হচ্ছে কি করে? তার কারণ হচ্ছে শিল্পের জন্য জমি নির্দিষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে শিল্প দিচ্ছে, ফলে সেখানে সংঘাতটা হচ্ছে না। দাদা একটা বিষয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে, প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিক। সি মুরুগান তিনি আজকে সাউথ 24 পরগনার একাধিক জায়গায় তিনি গেছেন, নিরাপত্তা নিয়ে তিনি গেছেন। ইতিমধ্যে আমরা জানি যে কমিশন মগরাহাটের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। প্রশাসনিক বিষয়, একেবারেই প্রশাসনিক বিষয়। তৃণমূল কংগ্রেস কোনো অন্যায় বিক্ষোভ এগুলোকে সমর্থন করে না। আবার কোথাও যদি মানুষের একটা ক্ষোভ থাকে যে আমরা এত টাকা পাইনি, দিল্লি আমাদের টাকা দেয় না, দিল্লি আমাদেরকে বঞ্চিত করে, দিল্লিতে গেলে বাংলা বললে অন্য রাজ্যে গেলে পিটিয়ে মারে বা বাংলাদেশে পাঠিয়ে দেয়, সেখানে দিল্লির কোনো লোককে হাতের কাছে পেলে মানুষ যদি কোনো ক্ষোভের কথা বলে থাকেন, সেটা কোনো স্থানীয় বিচ্ছিন্ন ঘটনা, কোনো অন্যায় বিক্ষোভকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। ফলে এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। শুভেন্দু বলা তার তো হুঁশিয়ারি বলছে যে আমি এখনই সংখ্যাটা জানি, বলবো না, ফেব্রুয়ারি আসুক স্পষ্ট হয়ে যাবে কারা অনুপ্রবেশকারী, কে কি করে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, রেশন আধার বন্ধ হয়ে যাবে, এইভাবে কারো হুঁশিয়ারি দিচ্ছে। উনি ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারের বদলে ভোটের রেজাল্ট বেরোনোর সন্ধ্যের পর থেকে উনি ভাবুন। ভোটের বাংলায় তো ভোট হবে, মানুষের ভোট হবে, মানুষ ভোট দেবেন। তো ভোটের ফলাফলের দিন সন্ধ্যের পর থেকে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ উনি ভাবুন। ফেব্রুয়ারি আর এইসব ওই অমুক সাল, কত সাল, কিন্তু ক্যালেন্ডার পলিটিক্স চলে দিনের পর দিন। প্রত্যেক বছর একটা পরের বছরের গল্প বলেন। এই মাসে এসে জানুয়ারি মাসে এসে জুনের কথা বলেন, জুনের বললে ডিসেম্বরের কথা বলেন, ডিসেম্বরে দাঁড়িয়ে ফেব্রুয়ারির কথা বলেন। এই ক্যালেন্ডার পলিটিক্স চলে। ফলে এই ক্যালেন্ডার পলিটিক্স না করে মানুষের উপর আমরা আস্থা রাখি। ফলে বিজেপি নেতারা ক্যালেন্ডার পলিটিক্স বন্ধ করে ভোটের দিন রেজাল্টের বিকেলের পর থেকে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। ভালো জ্যোতিষী পতিষী দেখান, আপনাদের এই নেতারা সব ফ্লপ জ্যোতিষী, এদের দেখাবেন না। বলছি 2021-এর নিরিখে যদি হিসেব করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে তৃণমূল এগিয়েছিল বা যেগুলোতে বিজেপি এগিয়েছিল, তার মধ্যে অনেকগুলো জয়ের ব্যবধান হচ্ছে নামবাদের চেয়ে বেশি বা কম, বা 70টা এমন বিধানসভায় দেখা যাচ্ছে যে সেখানে তৃণমূল জিতেছিল যে ব্যবধানে, তার চেয়ে বেশি নাম্বার বাদ গেছে।
বিজেপির ক্ষেত্রে 39টা। এখন যদি এই তত্ত্ব ঠিক হয় তাহলে তো রাজনীতি এই তত্ত্বটা একেবারেই ঠিক নয়। আমি আবার বলছি, আপনারা এই অংশটাকে উপেক্ষা করছেন। আপনি ভোটের ফল বেরোলে আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, এই যে সহজভাবে বলে দেওয়া হচ্ছে বা বিজেপি যেটা রটাচ্ছে, সেটা হচ্ছে কোনো এলাকায় ধরা যাক কোনো কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 5,000 ভোটে জিতেছিল। এবার ধরা যাক সেখানে 15,000 ভোট কেটে বাদ দেওয়া হয়েছে। এবার বিজেপি কি বলছে যে 5,000 ভোটে তৃণমূল জিতেছিল, 15,000 ভোট কেটে গেছে, তার মানে এবার অঘটন ঘটবে। ভুল। তার কারণ হচ্ছে, আপনি খোঁজ নিন ওই কেন্দ্রটায় সর্বশেষ 2024-এও কত পার্সেন্ট ভোট পড়েছিল। আপনি যদি দেখেন যে সেখানে 75% ভোট পড়েছিল, তার মানে 25% ভোট পড়েনি। এই 25%-এর মধ্যেই কিন্তু আছে এই বাদের অংশটা, অর্থাৎ যে মারা গেছেন, যিনি চলে গেছেন, এই যে বাদের অংশটা, তারা তো ভোটটা দেননি। ফলে এটা ব্যবধান এবং জয়ের মানে নাম কাটা যাওয়া, এই দুটোকে লিঙ্ক করতে যাবেন না। নাম কাটা যাওয়ার সঙ্গে লিঙ্ক করুন আগের বার কত পার্সেন্ট ভোট সেই সিটে পড়েনি, আপনি ওইখানে সামঞ্জস্য দেখুন। আর গতবার যে আসনগুলো তৃণমূল হয়তো তুলনামূলক কম ভোটে জিতেছিল, তো এই 5 বছরে সেই মানুষগুলি তো আরও বেশি স্কিম পেয়েছেন, আরও বেশি উন্নয়ন পেয়েছেন। ফলে যে মানুষ গতবারও হয়তো অন্য কোনো দলকে ভোট দিয়েছিলেন, তাদের একটা বড় অংশ তো আবার সরাসরি তৃণমূলকে ভোট দেবেন। ফলে তৃণমূলের ভোটের ব্যবধান আবার বাড়তে থাকবে। যেমন এই অংশে যেমন নন্দীগ্রাম থাকছে, যে 1856 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিলেন, ভবানীপুর, তেমনি সুজিত বসুর দ্বন্দ্ব, বিধাননগর, একাধিক সিট থাকছে, নজর কাড়া সিট, যেখানে এই তত্ত্বটা মানে কম ভোট যে জয়ের। আমি তো ব্যাখ্যা করে বলে দিলাম, আপনি যদি এই প্রশ্নটার সঙ্গে আমার পুরো ব্যাখ্যাটা দেখিয়ে দেন তাহলে এই কনফিউশনটা কেটে যায়। আমি তো একদম ব্যাখ্যা করে বলছি। ধরুন সিটের নেম অফ দ্য সিট এ, তৃণমূল গতবার জিতেছিল 5,000 ভোটে, এবার বাদ গেছে ধরুন 10,000 ভোট। বিজেপি বলছে 5,000-এ তৃণমূল জিতেছিল, এবার 10,000 কেটে গেছে, তাই এবার আমরা জিতব। ওই 5,000-এর যে ডিফারেন্স, তৃণমূলের জেতার ব্যবধান, তার সঙ্গে এবারে নাম কাটা যাওয়া সংখ্যা লিঙ্ক করবেন না, এটা ভুল। আপনি ক্রিকেট মাঠে ক্রিকেট খেলেন, ক্রিকেট মাঠে ফুটবল ম্যাচ খেলেন না। এটাকে লিঙ্ক করতে হবে কার সঙ্গে? লাস্ট ভোটের পোল্ড ভোটের সঙ্গে। দেখুন যে ওই কেন্দ্রে কত পার্সেন্ট ভোট পড়েছিল আর কত পার্সেন্ট ভোট পড়েনি। আপনি যদি ওখানে দেখেন 20% ভোট পড়েনি, তার মানে ওর মধ্যেই আছে সেই মৃত, ওর মধ্যে আছে চলে যাওয়া। ওই ফিগারটার সঙ্গে বাদ ফিগারটা দেখুন, আপনি জয়ের ডিফারেন্সেরটার থেকে বাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই। এটা বিজেপি সান্ত্বনা পুরস্কারের মতো ওদের কিছু লোককে এইসব ভুল বোঝাচ্ছে। যারা নেতাজির জন্মদিনে জয় শ্রীরাম স্লোগান দেয়, তাদের জন্য এইসব ওষুধ মানে এই ধরনের বোঝানোই ঠিক আছে। সুকান্ত মজুমদার তিনি আজকের হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বলেছেন যে তিনি নির্দিষ্ট জায়গায় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি কথা বলে দেখেছেন, যেটা নতুন হেলিকপ্টার পর্যাপ্ত যে পারমিশন নেওয়ার কথা তা নেওয়া হয়নি, তার জন্য আজকের বিভ্রাট। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নেই বলতে পারবো না। অভিষেকের সফরে যাতে নানাভাবে বিঘ্ন ঘটাবার চেষ্টা হচ্ছে, সেগুলো সব দিক থেকেই সব খবর কানে আসছে। এখন শাক দিয়ে মাছ ঢাকতে নামছে বিজেপি, ওইভাবে হয় নাকি? দাদা, এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে। সপ্তাহ ভিত্তিক রিপোর্ট দিতে হবে জেলা শাসককে স্থানীয় দপ্তর থেকে। তো যাবে, ওটা প্রশাসনিক বিষয়ের মধ্যে রাজনীতির কথা বলবো কেন? চাঁচলে সেখানে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ উঠছে, প্রভাব খাটিয়ে ওসিকে দিয়ে FIR করিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় বলতে পারবো না। এবং সেখানে মামলা করে FIR খাটির জন্য মামলা করেছেন শুভেন্দু অধিকারী। বলতে পারবো। দিলীপ ঘোষ আরেকটা লাস্ট হচ্ছে কৌস্তব বাগচি একটা জনসভায় প্রকাশ্যে বলছেন যে কোন হিন্দুদের দোকান থেকে বিরিয়ানি কিনতে হবে। দেখুন, এগুলো একেবারে মাংস হিন্দুদের, এটা খুব নিম্ন রুচির। মানে এই ভেদাভেদটা বাংলায় ছিল না, থাকবেও না। কিন্তু এটা কোনো কথা হলো?
যারা বিরিয়ানি খেতে যান, বিরিয়ানি প্রেমী মানুষ বা যারা মাটন খান, তারা কখনো এসব দেখতে গিয়ে খাবে? মানে জাতি ধর্ম দেখে আমরা দোকান দেখে খেতে যাব? দেখুন, আমি জানি ওনার মাথার প্রবলেমটা, তার মধ্যেই ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে, তাতে ন্যাড়া। এবার এই পরিস্থিতিতে দু একটা অসংলগ্ন বক্তব্য যদি বেরিয়েও যায়, তাহলে মানে একটু গরম টুপি বা ওইগুলো যদি কোনোভাবে ব্যবহার করা যায়, তাহলে মনে হয় এই ধরনের যে মানে বিরিয়ানি খেতে বেরোবেন, আপনি আরসালান যাবেন না, আপনি সাবির যাবেন না, আপনি সিরাজ যাবেন না, আপনি মানে রয়্যাল যাবেন না। এইগুলো আমরা শিখেছি, এটা বাংলার কালচার নয়। এবং কৌস্তব নিজেও কয়েকদিন আগে এসব মানেননি। এটা হচ্ছে এই ভয়ঙ্কর ঠান্ডায় ন্যাড়া মাথার উপরে একটা চাপ পড়ছে, একটু গরম টিয়ে পড়লে আমার মনে হয় এই বিরিয়ানি সমস্যাটা সমাধান হয়ে যাবে। দিলীপ ঘোষ বলছেন যে আর বাইরে থাকতে চাইছি না, মন্ত্রী হতে চাইছি, মন্ত্রী না হলে সাধারণ মানুষের মন্ত্রী করা যাবে না। এই যে মানে প্রশ্ন উঠছে যে তিনি এখন সাংসদ নন, তাহলে কি হয় মন্ত্রী হবেন? কিন্তু উনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছি তাড়াতাড়ি, এবং যুব ধর্মের মানে পরিবর্তন চাইছে। যারা রাজনীতি করি, একটা কোনো লক্ষ্য, একটা কোনো নেশা, মানুষের সঙ্গে মেশা ইত্যাদি, তাদের মধ্যে যদি একটা এই প্রবণতা হয়ে যায় না যে আমাকে এই হতে হবে, আমাকে ক্ষমতার কাছে থাকতে হবে বা অমুক হবে, সেটা খুব একটা সুস্থ ভাবনা চিন্তায় পড়ে না। নিশ্চয়ই সব পেশাতেই উন্নতি করা বা তার লক্ষ্য থাকে। দিলীপ ঘোষ একজন আরএসএস করা পুরনো মানুষ, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে। কিন্তু দিলীপবাবুর মুখ থেকে আমি এই হতে চাই, ওই হতে চাই, এগুলো কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এগুলো মানে মানানসই হয় না। একজন সিনিয়র রাজনীতিবিদ দিলীপ ঘোষ নামে পরিচিত, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে। কিন্তু আমি নিজেও বলি যে আফটার তপন শিকদার, দিলীপ ঘোষ তিনি রাজ্য বিজেপির সব থেকে এফেক্টিভ প্রেসিডেন্ট আফটার তপন শিকদার। কিন্তু তার মুখে যদি আমি দাঁড়াতে চাই, তার মুখে যদি আমি মন্ত্রী হতে চাই, এই ধরনের কথা বেরিয়ে যায়, সেটা খুবই বিসদৃশ্য। এবং মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো এখনই চাই, দিলীপবাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন। এটা আমার ভেবে দেখা উচিত বিষয়টা। বাংলাদেশ শুরু করি। এটা হচ্ছে যে বাংলাদেশে দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন। দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, তো কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি কেন? দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, সেন্ট্রালে তো আপনাদের সরকার ছিল। তা আপনাকে রাজ্যে কবে বিজেপি জিতবে, মাসির কবে গোঁফলে মেশো হবে, দিলীপ ঘোষ ততদিনের জন্য বসে থাকবে কি করে হবে? কারণ এখানে তো তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যদি মন্ত্রী হওয়ার ব্যাপার থাকে, তো তাহলে কেন্দ্রীয় সরকার তো এখনো আপনাকে মন্ত্রী করেনি কেন? আপনি দিল্লিতে গিয়ে বলতেন, তা আপনার সেই সবটা মিটে যেত। লাস্ট প্রশ্ন করছি দেবজি, ভাইপো কি বলেছিল, যেই ভোটার বাদ যাবে তার বিএলের হাত কেটে দেবো। একটা চুলও কাটতে পারেনি, 58 লক্ষ নাম বাদ গেছে। কে বলছে এটা? দিলীপ ঘোষ বলছে। এ কি পাগল নাকি দিলীপবাবু? এটা কি মানে অবান্তর কথা কেন বলছেন? তৃণমূল কংগ্রেস বারবার বলেছে বৈধ ভোটার বাদ গেলে 58 লক্ষ তো মৃত্যু, তো জানা কথা বাদ যাবে। এখন মুশকিল হচ্ছে, আগের বার যখন এসআইআর হয়েছিল তখন আমরা সবাই রাজনীতি করেছি, কিন্তু দিলীপ ঘোষ তখন রাজনীতিতে ছিলেন না। তখন ডে টু ডে ভোটার লিস্টের কাজ দিলীপ ঘোষ কখনো করেছেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু দিলীপবাবু একটা সিনিয়র পলিটিশিয়ান, ভেবেচিন্তে কথা বলবেন তো। আমরা বারবার বলেছি একজন বৈধ নাম বাদ আমরা দিতে দেব না, এবং তার পাশে দাঁড়িয়ে সর্বাত্মকভাবে তার নাম রাখার ব্যবস্থা হবে। এই বাংলাদেশে এখনো পর্যন্ত সংখ্যালঘু হিন্দু নিধন চলছে, দেখা যাচ্ছে দোকানদার, নিরীহ দোকানদার। বাংলাদেশে যা ঘটছে, যে হিংসা এবং হত্যার রাজনীতি, আমরা তার তীব্র নিন্দা করছি। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই, তার কারণ পশ্চিমবঙ্গ একটি রাজ্য এবং বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। এটা যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, এটির এখতিয়ার পুরোপুরি কেন্দ্রীয় সরকারের।
এবং আমাদের রাজ্য সরকারের খুব স্পষ্ট নীতি, আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে, স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যা স্টেপ নেবে সেটাই স্টেপ, সেখানে রাজ্য সরকার আলাদা কিছু প্রশ্ন উঠছে না। ফলে কেন্দ্রীয় সরকার যারা কথায় কথায় নানা রকম বড় বড় কথা বলে, তারা কেন বাংলাদেশকে যথাযথভাবে কড়া বার্তা দিচ্ছে না? তারা কেন বাংলাদেশে যথাযথ হস্তক্ষেপ করছে না? বিজেপির নেতারা তারা এখানে কেন, এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে কেন গোলমালটা করছেন? যান না দিল্লির সরকারকে, তাদের তো এখতিয়ার রয়েছে ওইখানে গিয়ে কথা বলার, ওখানে গিয়ে ওনাদের তরফ থেকে যা যা বলার সেগুলো করার। পশ্চিমবঙ্গ তো সেটা করতে পারছি না। আমরা নিন্দা করছি, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, বাংলাদেশে যেটা ঘটছে আমরা চাই তার অবসান হোক। বাংলাদেশে যে হত্যা হচ্ছে, কখনো হিন্দু হত্যা হয়েছে, দীপু দাস হত্যা হয়েছে বা আর কেউ হত্যা হয়েছেন, আবার কখনো একইভাবে ওই বাচ্চা মেয়েটি এবং তার বোন, দুটি মুসলমান পরিবারের ফুলের মতো শিশু, তাদেরকেও এই উন্মত্ত জনতা পুড়িয়ে মেরেছে। রেশমি কি নাম তার। তো ফলে মৃত্যু, হত্যা দুঃখের, আমরা নিন্দা করছি এগুলোর, কিন্তু পশ্চিমবঙ্গ একটা রাজ্য হিসেবে কিছু করতে পারে না। তাহলে এখানে শুভেন্দু অধিকারীরা এখানে রাস্তায় লাফালাফি না করে বিদেশ দপ্তরকে গিয়ে বলুক, বিদেশ মন্ত্রীকে গিয়ে বলুক, স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে বলুক, প্রধানমন্ত্রীকে গিয়ে বলুক যে ভারতের এখতিয়ার আছে, ভারত সরকারের এখতিয়ার আছে, ওরা ব্যবস্থা নিক। ঠিক আছে, চলো। ওকে, All done. এই তোর লোকটা তো এখন কে আছে?